আমি তো এর আগে কখনো আসলে বুলেট চলতে দেখি নাই যে না। আমার সামনে গুলি চলতেছে। একটা ছেলে ছিল যার হচ্ছে চোখের মনি বের হয়ে এখানে আর কি চলে আসছে বুলেটের আগে। তো এইগুলো আসলে মনে হয় না এক জীবনে ভোলা সম্ভব। আমি জুনাইদ হাসান। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এবার 5th সেমিস্টারে ট্রিপল ডিপার্টমেন্টে আর কি পড়াশোনা করতেছি। আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর। আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা মারা যাচ্ছিল। এই তো এইটা দেখা আসলে নিজেকে স্থির রাখা যাইতেছিল না। এই 17 তারিখ রাত্রে ঢাকা ইউনিভার্সিটি হল পুরাটা খালি করে দিল। তার আগে হচ্ছে ছাত্রলীগের পোলাপান এসে এই স্টুডেন্টদেরকে মারলো। দেখা গেল তার মধ্যে থেকে মেয়েরাও বাদ যায় না, মেয়েদেরকে পর্যন্ত হচ্ছে তারা মারছে। এগুলো আসলে দেখার পরে একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো ঘরে বসে থাকতে পারে না যে আমার নিজের ভাই, আমার নিজের দেশের মানুষ, আমার নিজেদের মানুষ, তারা রাস্তায় মারা যাচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা দেখে আসলে আমি ঘরে থাকতে পারিনি। আপনার পারিবারিক বাধাগুলো কেমন ছিল? আমার পরিবার থেকে আসলে তেমন কোনো বাধা প্রদান করা হয় নাই। যে আচ্ছা। আমার আব্বু আম্মু আমার প্রতি অনেক সাপোর্টিভ। এটা নিয়ে আসলে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। শুধু আমার আম্মু বলছিল যে সাবধানে হচ্ছে মানে আন্দোলনে যাওয়ার জন্য, আচ্ছা। যে আসলে নিজের সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি যেখানে যান সাবধান থাকতে হবে। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক ভাবে ভাগ্য তো আসলে পরিবর্তন করা যায় হ্যাঁ। না। যেটা আমার ভাগ্যে ছিল সেটা আসলে হয়ে গেছে। এছাড়া আমার আত্মীয় স্বজন আমার প্রতি অনেক সাপোর্টিভ। সবাই হচ্ছে আমাকে এই আহত হওয়ার পরে অনেক বেশি সাপোর্ট করছে। 18 তারিখ সকালবেলা আমার ভার্সিটির সামনেই। তো সেখানে যখন আন্দোলনের জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি, তো আমি তখন দেখলাম যে 50-60 জন পুলিশ হচ্ছে ওইখানে অলরেডি দাঁড়ায় আছে। ব্রাকের সামনে। হ্যাঁ, ব্রাকের সামনে অস্ত্র নিয়ে। তো আমরা ভাবছি যে হয়তোবা জাস্ট দমন করার জন্য, যে হুম। আমরা যাতে অতিরিক্ত কিছু না করতে পারি। হুম। তো এই ভাইবা আমরা হচ্ছে আন্দোলনে রাস্তায় নামলাম ব্যারিকেড দেওয়ার জন্য। তো ঠিক রাস্তায় নামার মনে হয় 2-3 মিনিটের ভেতরেই তারা হচ্ছে টিয়ার সেলার বুলেট চালানো শুরু করছে, গুলি চালানো শুরু করছে। তো এই যখন হচ্ছে ওই ভিড়ের মধ্যে ওই একটা টিয়ার সেলাই এসে হচ্ছে আমার ফ্রেন্ডের ঠিক এই জায়গায় হচ্ছে আঘাত করছে। মানে বুকের নিচে ঠিক। হ্যাঁ, তলপেটের কাছাকাছি। আচ্ছা। তো আঘাত করার সাথে সাথে সে হচ্ছে মাটিতে লুটায় পড়ছে এবং এই জায়গাটুকু অনেক ক্ষত হয়ে গেছিল। উনি কি এবং পরে সে বেঁচে 15, ছিলেন? হ্যাঁ, সে বেঁচে ছিল আচ্ছা। সৌভাগ্যবান। কিন্তু হচ্ছে যে সে ট্রমার মধ্যে দিয়ে গেছিল, হ্যাঁ, অথবা হ্যাঁ। হচ্ছে ওই জায়গায় যখন আমি ছিলাম হ্যাঁ, তখন হ্যাঁ। দেখলাম যে হচ্ছে ওর এই অবস্থা। তো আসলে তখন এটা আমার আজীবন মনে থাকবে। তারপরে আরেকটা ছেলের হচ্ছে স্প্রিন্টার বুলেট এমন ভাবে হচ্ছে শরীরের মধ্যে লাগছে যে পুরা জায়গাটুকু হচ্ছে শুধু ক্ষত ক্ষত হয়ে গেছে আর রক্ত বেরোচ্ছে। আমি তো এর আগে কখনো আসলে বুলেট চলতে দেখি নাই যে না। আমার সামনে হ্যাঁ। গুলি চলতেছে। তো যখন দেখতেছি যে স্টুডেন্টরা হচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে, অনেকে হচ্ছে জীবন নিয়ে দৌড় দিচ্ছে, তো এটা আসলে ভোলার মতো না। আমি যখন সোহরাওয়ার্দী হাসপাতালে গেলাম মানে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আমি সেইখানে আসলে হাসপাতালে ঢুকার পরে ওই দিন আহতর এত পোলাপান, এত মানুষ দেখছি যে, এবং এত বাজে অবস্থা ছিল, শরীর থেকে মাংস উঠে গেছে আর কি, গুলির আঘাতে মাংস উঠে গেছে। একটা ছেলে ছিল যার হচ্ছে চোখের মনি বের হয়ে এখানে আর কি চলে আসছে বুলেটের আঘাতে। তো এইগুলা আসলে মনে হয় না এক জীবনে ভোলা সম্ভব। এগুলা আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমার মাথায় থাকবে। আমি হচ্ছে 18 তারিখ মানে 18ই জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আন্দোলনরত অবস্থায় হচ্ছে আঘাতপ্রাপ্ত হই। এই 11টার দিকে আর কি, বেরুলবাড্ডায়। ওকে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ায় তারা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে গিয়ে আশ্রয় নেয়। তো তারা তখন ওই উপর থেকে এই কানাডিয়ান ইউনিভার্সিটির সেকেন্ড ফ্লোর থেকে এবং সিঁড়ি থেকে হচ্ছে গুলি করতেছিল। আচ্ছা, তো আচ্ছা। ঠিক ওই মুহূর্তে আমার পাশে আরো যে স্টুডেন্টরা ছিল তার মধ্যে একজন আর কি একটু বেশি সামনে আগায় চলে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক তাকে আমি পিছনে ডাক দিতে গেছি যে চলে আসো। ঠিক ওই মুহূর্তে হচ্ছে তারা হচ্ছে গুলি করে এবং আমি হচ্ছে আঘাতপ্রাপ্ত হই ওই ফায়ার ভিডিও করতে। আমরা দেখছি যে কানাডিয়ান ইউনিভার্সিটিতে ঢুকছে পুলিশরা আশ্রয় নিছে, ওই ভিডিও কিন্তু এখনই ইউটিউবে আছে বা হচ্ছে আমার নিজের ফোনে আর কি নিজের ফোনে থাকার ভিডিও কারণে। আছে, আমার নিজের ফোন দিয়ে করা। তো আপনি কোথায় কোথায় গুলি হয়েছিলেন? আপনার চোখে বলছিলেন যে চোখে। যে আমার হচ্ছে মোটামুটি শরীরের মাথা, বুক সব জায়গায় গুলিবিদ্ধ। চোখে আমার হচ্ছে 4টা স্প্রিন্টার বুলেট ঢুকে যায় এবং শরীরে এই বাঁ পাশে এদিকে হচ্ছে প্রায় মনে হয় 40টা 42টার মতো হচ্ছে বুলেট, স্প্রিন্টার বুলেট লাগে। এবং ডান বাঁ চোখটা আর কি হচ্ছে এই উপর নিচে প্রায় 5টা বুলেট
তো এই চোখগুলো কি এখন মানে এখন দেখা যায়, দেখতে পান ঠিকঠাক মতো? ডান চোখে আমার কোনো দৃষ্টিশক্তি নাই, ডান চোখ দৃষ্টিশক্তি চলে গেছে। Oh my God! আন্দোলনে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে হচ্ছে আমি আলো দেখতে পাইতাম, কিন্তু আসলে এত গুরুতর ছিল, মানে 4টা বুলেট আমার একদম ভিতরে ঢুকে গেছিল, তো ভিতরে রেটিনা আর কি পুরো নষ্ট করে ফেলছে। আচ্ছা আচ্ছা। এবং হয়তোবা ডাক্তার বলছিল যে এইভাবে যদি থাইকা যেতে থাকে হ্যাঁ তাহলে হচ্ছে এই পরবর্তীতে আরো সমস্যা হতে পারে, ব্রেনের নার্ভ যে জয়েন আছে ওইদিকে মানে কোন ড্যামেজ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আর কি বলছে যে অপারেশন করে উঠাই ফেলতে হবে, রেটিনা ভিতরের যে ময়লা সব বের করে ফেলতে হবে। আচ্ছা তো আচ্ছা। ওই অপারেশনের মাধ্যমে আর কি আমার বুলেট যা ছিল হ্যাঁ। সব আর কি বের করা হয়েছে। না, আমি বুঝতেই পারি নাই যে আমি গুলি খেয়েছি, ঠিক আছে। আমি জাস্ট মনে হইলো যে শরীরে একটা বাতাস, একটু জোরে বাতাস লাগছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে আঘাতটা একটু জোরে লাগছে। তো আমি জাস্ট শরীরের দিকে তাকায় দেখলাম যে রক্ত। আচ্ছা আচ্ছা। তখন আর বুঝতে পারি নাই যে আমি গুলি গুলি। খাইছি। তো কিন্তু হয়তোবা 20-30 সেকেন্ডের ভিতরে আমি বুঝে ফেলছি যে আমি আসলে গুলি খাই গেছি। কিন্তু তখন ওই যে ডান চোখে দেখতে পাইতেছি না, আমি সেটাও বুঝি নাই। আমি ওই জায়গা থেকে নিচে নামার পরে হচ্ছে আমি টের পাইছি যে আমি তো এই পাশ দেখতে পাইতেছি না। আমার পাশে একটা হাসপাতাল ছিল। আমার সাথে হসপিটালের নামটা কি? হাসপাতালের নামটা আসলে আমি আচ্ছা এক্সাক্টলি আচ্ছা, এখন অসুবিধা নাই, ঠিক আছে। বলতে পারতেছি না। হ্যাঁ। বাট মানে সাথেই, জাস্ট মনে হয় 30 সেকেন্ডের দূরত্ব। আচ্ছা আচ্ছা। আমার সাথের জন, আমি যখন তাকে বললাম যে আমার চোখে গুলিবিদ্ধ, হ্যাঁ। আমি চোখে গুলি খেয়েছি, তখন সে আমাকে নিয়ে গেল হাসপাতালে। আচ্ছা তো ওইখান থেকে আসলে ওটা চোখের জন্য স্পেশালাইজ কোনো হাসপাতাল না, জাস্ট ক্লিনিক একটা। আচ্ছা আচ্ছা। তো তারা শরীরের বুলেট গুলা আর কি বের করছে, বের করছে। যে মাথায়, হুম। তারপরে মুখে, শরীরে যে বুলেট গুলো হুম। ছিল এগুলা কিছু বের করছে। হুম। এবং তারা যখন চোখের অবস্থা দেখছে তারা বলছে যে এখানে তো এটার কিছু করার নেই। তো বললো যে খুব দ্রুত একটা চক্ষু বিশেষজ্ঞ কোনো ডাক্তার বা চক্ষু স্পেশালাইজ কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের এই মেরুল বাড্ডাতেই হচ্ছে একটা হাসপাতাল আছে, লায়ন্স আই হসপিটাল। ওকে। তো আমাকে সেখানে নিয়ে আসা হলো। তো আমার সাথে আরো 3-4 জন একসাথে আমরা হচ্ছে চোখে আঘাতপ্রাপ্ত হই, আচ্ছা চারজনেরই আচ্ছা। চোখে বুলেট লাগে। বুঝতে তো পারছি। আমরা নিজেরাই একজন আরেকজনকে ধরাধরি করে হচ্ছে আসলাম লায়ন হসপিটালে। ও তার মানে ইন দ্য মিন ওই সময় আপনার কাছে কেউ ছিল না আরকি। মানে না, আপনাকে। আমার তখন হচ্ছে ওই যে গোলাগুলিতে আর কি এক একজন ছত্রভঙ্গ হইয়া হ্যাঁ, হ্যাঁ। এক এক জায়গায় ছিল। আপনারা সবই আহত, সবাই একজন আরেকজনকে হ্যাঁ, নিয়ে। 4 জন আহত ছিলাম, একজন একটু সুস্থ ছিল। হ্যাঁ। ও মনে হয় যে আহত হয়েছিল তার ভাই ছিল সাথে। আচ্ছা আচ্ছা। তো আমরা এই 5 জন, তার মধ্যে 4 জন আহত, একজন সুস্থ। আচ্ছা নিয়ে আচ্ছা। হচ্ছে আসলাম লায়ন হসপিটালে। হ্যাঁ। তো সেখানে তারা বললো যে তাদের কোনো ডাক্তার নাই, এইখানে তারা ট্রিটমেন্ট দিতে পারবে না। তো সেখান থেকে তারা পাঠায়, বললো যে ইস্পাহানিতে চলে যেতে। আমরা খামার আসলাম। বাড়িতে। হ্যাঁ, খামারবাড়ি ইস্পাহানি। তো আমরা সেখান থেকে একটা সিনজি নিয়ে ইস্পাহানিতে আসলাম। ইস্পাহানিতে আসার পরে ইমার্জেন্সি ওয়ার্ডে গেলাম। তো সেখানে 5-10 মিনিট বসে থাকার পরে ওইখানেও কোনো চিকিৎসার ব্যবস্থা তারা করতে পারে মানে নাই। আই হসপিটালেও নাই? না, তারা আচ্ছা। মানে দিতে পারে নাই চিকিৎসা। তারা বললো যে হচ্ছে তখন সোহরাওয়ার্দ দিতে চলে যেতে। তো আসলে দেরি না কইরা, যেহেতু চোখে আঘাতপ্রাপ্ত, হ্যাঁ। সাথে সাথে আমরা ওইখান থেকে আরেকটা সিনজি নিয়ে গেলাম ইয়াতে সোহরাওয়ার্দ দিতে। শহরের দিকে। সোহরাওয়ার্দ দিতে যাওয়ার পরে হচ্ছে তারা আমাদেরকে একটা বেড দিল, যে বেডে শোয়ার জন্য। সেখানে স্যালাইন দিল। তারপর বললো যে তাদের ডাক্তার আসতেছে। তো প্রায় 10-15 মিনিট পরে হচ্ছে আচ্ছা। এই ডাক্তার আসে। তো তারপর ডাক্তার এসে দেখার পরে, চক্ষু বিশেষজ্ঞ ছিল হ্যাঁ উনি। হ্যাঁ। উনি দেখার পরে যে দেখে যে আসলে অবস্থা খুব একটা ভালো না চোখের, যে হুম। এখানে তারা চিকিৎসা দিবে এরকম তাদের কাছে, তারা বললো যে ইকুইপমেন্ট নাই যেখানে অপারেশন করবে। তো আমি যখন আবার এখানে আসি, এই যখন মানে ইস্পাহানিতে আসি, তখন আমি আমার মামাতো বোনকে ফোন দিই। সে হচ্ছে তখন সোহরাওয়ার্দ দিতে আসলো। সে আইসা তো দেখে আমার অবস্থা মোটামুটি গুলিবিদ্ধ হয়ে খুব বাজে। তো সে ওইখান থেকে তার এক ভাইকে ফোন দিল। তো সে বললো হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞানে যাওয়ার জন্য। তো সেখানে যাওয়ার পরে হচ্ছে এই তারা প্রাথমিক চিকিৎসা দিল। তারা হচ্ছে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকাইলো। তারপরে অপারেশন থিয়েটারেই আমাকে বলে দেওয়া হয়েছে যে আসলে আমার ডান চোখের দৃষ্টিশক্তি কখনো আসবে না। আসবে না। আমি পুলিশের হাতে গুলি খেয়েছি। যদি হ্যাঁ। কোনো জায়গায় পুলিশে আটকায় তাইলে মোটামুটি আমার আরো আরো গুলি পড়বে। আরো হয়তোবা গুলি পড়তে পারে, হয়তোবা গুম হয়ে যেতে পারি। যেমন গুম হওয়াটা অনেক স্বাভাবিক ছিল। স্বাভাবিক। কারণ আমি হচ্ছে আমার জীবনের 22টা বছর 2 চোখে পৃথিবী দেখছি। হ্যাঁ। ঠিক আছে? যখন আমি শুনতে পাইছি যে আসলে আমি আর আমার ডান চোখে, আমি 2 চোখে কখনো এই পৃথিবী দেখতে পারবো না, তখন ভিতরে অনেকটাই হচ্ছে মানে ওটা মানে বলার মতো আসলে ভাষা থাকে না যে আসলে কতটুকু কষ্ট লাগে। যার যায় সে আর কি বোঝে অনুভব আরকি। করতে হ্যাঁ, পারে। অনুভব করি। আমার ফ্যামিলি, আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধব, আমি নিজে কতটুকু সৌভাগ্যবান মনে করি আমি জানি না। বাট তারা আমার প্রতি অনেক বেশি সাপোর্টিভ। মানে আমি মনে হয় না তারা কখনো বুঝতে দেয় যে আসলে
এই মানে আমি গুলিবিদ্ধ, আমার একটা চোখে গুলির আঘাত পায়, আমার দৃষ্টিশক্তি চলে গেছে। তারা মানে দেখা গেছে যে সব সময় আমার পাশে আছে। আমার আব্বু আম্মু তো শুধু এই শুকরিয়া করে আসলে কুল পায় না যে আমি পাইছে আছি। আমার মতোই আর আমার আম্মু আব্বুর মতোই অনেকের সন্তান এখন পৃথিবীতে নাই, এই আন্দোলনেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমি অনেক বেশি সৌভাগ্যবান এই দিক দিয়ে। অনেকের পরিবার থেকে আর কি বলা হয়েছে যে রাস্তায় না নামতে, কিন্তু অনেকে যখন শুনছে যে আমি গুলিবিদ্ধ হয়েছি, ওরা বলে যে আমার বন্ধুরা হচ্ছে রাস্তায় পড়ে মারা যাচ্ছে, আহত হচ্ছে, তাদের জীবনে মানে অঙ্গহানি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে জীবনের কোনো নিশ্চয়তা নাই, আমরা কিসের ঘরে বসে থাকবো? আমাদের তো ঘরে বসে থাকার এখন সময় না, আমাদের সময় এখন রাস্তায়। তো দেখা যাচ্ছে যার যা আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায় রাস্তায় নেমে গেছে। আসলে আমার যেটা মনে হয় যে প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে একটা মেন্টাল কাউন্সিলিং এর একটা বিষয় থাকা উচিত। কারণ মানে আসলে মানসিক যে চাপটা, ওটা তো আসলে কেউ দেখতে পারে না, ঠিক আছে? আমি আপনি কেউ দেখতে পারবো না, ঠিক আছে? তো যদি এই মেন্টাল কাউন্সিলিং এর বিষয়টা যদি থাকে, তাহলে আমি আমার মানসিক যেই মানে ইয়াতে ভুগতেছি, সেটা আমি কাউকে বলতে পারবো, এবং বিশেষজ্ঞরা আমাকে একটা সমাধানও দিতে পারবে। এবং আমাদের উচিত যে আমাদের চারপাশের মানুষ, আশেপাশের মানুষরা হচ্ছে বেশি সাপোর্টিভ হওয়া। আমি আপনার প্রতি সহানুভূতি দেখাইলেই, ঠিক আছে, আপনার হয়তোবা দেখেছে যে মানসিক উন্নতি হবে, মানসিক যে বিকারগ্রস্ততা এটা একটু উন্নতির দিকে যাবে। আমার যেটা মনে হয় যে আশেপাশের মানুষের যে মানে যে সহযোগিতা, দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গিটা, হ্যাঁ, এটা আসলেই পরিবর্তন করা উচিত। এখন পর্যন্ত কারো থেকে সাহায্য নেওয়া হয় নাই, ব্যক্তিগত খরচে আর কি এই চিকিৎসা করানো হয়েছে। তো আমি চিন্তা করছিলাম যে আসলে এই টাকাটা যদি অন্য কেউ পায়, যার প্রয়োজন আছে, তার কাছে যাওয়াটা বেশি বেটার, ঠিক আছে, আমার কাছে আসা থেকে, যেহেতু আমার ফ্যামিলি আমার খরচটা নিতে পারবে। আমাকে 18 তারিখ হচ্ছে অপারেশন হওয়ার পরে, প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে বাসায় চলে আসতে বলছে। শুধু হাসপাতালে তারাই থাকতে পারছে যাদের জীবন মরণের ঝুঁকি হয়ে গেছে। ওই একদিনে মনে হয় 450 মানুষের অপারেশন হয়েছে। তো সবার তো রাখা সম্ভব না। সবাইকে রাখা সম্ভব না, শুধুমাত্র যাদের খুব অবস্থা খারাপ তাদেরকে রাখতে হয়েছে। একলা হওয়ার পরে আসলে শুধু এটাই চিন্তা করতেছিলাম যে, তখন আমার প্রথম যেটা চিন্তা যে আম্মু তো বলছিল সাবধানে থাকার জন্য, ঠিক আছে, যে সাবধানে থাকলে আন্দোলন শেষ করতে পারবো, ঠিক আছে। আমার মাথায় এই কথাটা বারবার আসতেছিল যে আমি তো আন্দোলনটা নিজে রাস্তায় থেকে শেষ করতে পারবো না। অনেকক্ষণ আলোচনা হলো, অনেকক্ষণ কথা বললাম, জানলাম, বুঝলাম। ওই সময়গুলোকে আবার নতুন করে স্মৃতির পাতায় নিয়ে আসলাম, রোমন্থন করলাম, কষ্টের জায়গাগুলো আবার একটু ঘাও করলাম আর কি আমরা আপনার। তো এই জন্য দুঃখিত। আর ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ যে আমার এই ঘটনাটা, আমার এই কাহিনীটা তুলে ধরার জন্য। এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।